তো শরীরকে আমি যে কথা বলছিলাম, যদি আমরা হায়ার পোটেনসিতে যাওয়ার পরে লোয়ার পোটেনসিতে আসি, তাহলে যে রোগ যখন কমতে থাকবে তখন আহ কোনো সাপ্রেস হওয়ার ভয় নেই। শহীদুল। স্যার, ওই যে আমি আগে সিয়াম অথবা টিএনএম এইভাবে দিয়ে নেই, তারপরে এম ওয়ান অথবা এম টু টু এ আসছি। তো দেখলাম যে এম ওয়ানই খুব ভালো কাজ করলো পারবে। আহ, ঠিক আছে, সমস্যা নেই, এটা করা যেতে পারে, কোনো কোন অসুবিধা। ক্ষেত্রে এম1 কাজ করে বুঝলাম না স্যার। হ্যাঁ, M1 M2 মানে কোন রোগের জন্য দিচ্ছে, এটা তো ভালো করে শুনলাম। চর্মরোগ, চর্মরোগ, চুলকানি, অ্যালার্জির জন্য। ও আচ্ছা। হ্যাঁ। দরকার অনুযায়ী, হ্যাঁ, আন্দাজে না কিন্তু। জি স্যার। হুম। মা- মাসুম মাসুম বিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাই। বুঝলাম, বলেন। ভাই, আমার একজন পেশেন্ট, আপনাকে আমি বলছিলাম হয়তো, যে ওই হাতের কবজির ঠিক একটু ওই পাতার উপরে শক্ত ছোট টিউমার। তো আমি ওনাকে হাইড্রো 40 দিয়ে শুরু করছিলাম। প্রায় 1.5 মাস মতো হয়েছে। হাইড্রো 40 পর রেসপন্স না পেয়ে আমি হাইড্রো 42 তে গিয়েছি। তো সেখানেও আমি কোনো রেসপন্স দেখছি না, বরং টিউমারটা আরো বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে। এখন কি করতে পারি? এবং শরীর টিউমারের আশপাশে টিউমার সহ স্কিনটা মোটামুটি আগের থেকে একটু সাদাটে সাদাটে মতো হয়ে গেছে। সরিনাম দিয়ে থুজা দিয়ে ফিরে আসেন। ছড়ি দিয়ে থুতু দিয়ে আবার হাইড্রো 40 তে ফিরে আসবো, হ্যাঁ, না 42? 42-তে আসেন। জি, আচ্ছা ঠিক আছে। Okay. আর কেউ কিছু? স্যার আসসালামু আলাইকুম স্যার। আসলাম, লোকমান হোসেন। স্যার বাত জ্বরের জন্য স্যার হাত পা কেটে কেটে স্যার ব্যথা এবং ফোলা স্যার, এবং আঁটুতে পানি বাই করে। এবং স্যার রুগীটা স্যার এবং অনেক এলোপাথি খেয়েছে, হুমড়ি খেয়েছে, কাজ হয়নি। স্যার এখন কি করা যায়? বাত জ্বরের কি ভালো আমাদের কোন পোটেনসিল দিয়ে শুরু করলে ভালো হবে স্যার? সিএম দিয়ে শুরু করতে হবে, এবং প্রয়োজন মতো। রুগী যতবার খেয়ে ভালো থাকে ততবার খাবে, কোনো অসুবিধা নেই। স্যার ব্যথা, প্রচন্ড ব্যথা স্যার, হাত পা কেটে গাঁটে গাঁটে ব্যথা স্যার, ব্যথা স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শুরু করেন আপনি। আসসালাম। আসলাম। আর কারো কিছু? আর কারো কিছু বলার আছে? স্যার, যদি বাচ্চাদের যদি আমরা হার্নিয়া হয়, 5 বছরের বাচ্চা, এবং হসপিটাল থেকে বলে দিচ্ছে যে এখানে সার্জারি করতে হবে, তো সেক্ষেত্রে কি আপনার সিএম দিছিলাম। সিএম দেওয়ার পরে মোটামুটি অনেকটাই কম, ফোলা কমে গেছে, ব্যথা কমে গেছে। তো এমনি দৌড়াদৌড়ি করলে ব্যথাটা বাড়ে, খেলাধুলা করলে বাড়ে, তাছাড়া এমনি ব্যথা তেমন আর হয় না। তো এক্ষেত্রে কি সামনে আগাবো? আমি যে প্রসেসে করছি এটাই কি ঠিক আছে, নাকি 26 দিয়ে শুরু করলে ভালো হতো? হার্নিয়া, আমরা বলি যে হায়ার পোটেন্সি দিয়ে শুরু করতে হবে, কিন্তু জি। যদি এরকম একেবারে বাচ্চাদের হয়, সেই ক্ষেত্রে সিএম দিয়ে শুরু করতে হবে। তখন আমাদের ওই 26 বা 28 দিয়ে শুরু করার সুযোগটা কম, কারণ এদের জি। ট্রমার পরিমাণটা কম, ভাইটাল ফোর্স যথেষ্ট স্ট্রং এনাফ থাকে, সিএম জি। দিলেই এটা রিসিভ করে। তো সেই জন্য আমরা সিএমই দেব। জি। জি স্যার। এবার বলছি, হার্নিয়ার ক্ষেত্রে যদি বাচ্চা হয় তাহলে সিএম দিয়ে শুরু হবে, আর যদি বয়স্ক জি। হয় তাহলে 26 বা 28 দিয়ে শুরু হবে। জি। আহ, টিউমারের ক্ষেত্রেও তো একই স্যার। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। জাজাকাল্লাহ। জি, দাদা।
আর আর কারো কিছু বলার আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন। স্যার আমি ওই একটা পেশেন্টের কথা বলতেছিলাম আর কি। ওই স্যার সাথে আলোচনা হয়েছিল এই পেশেন্টের সম্পর্কে। ওইটা হলো যে ওই ক্যান্সারের পেশেন্ট আর কি। বলছিলাম যে উনি 5 মিনিট পর পর টয়লেট করে প্রায় 24 ঘন্টায়। ওনাদের হিসাবে প্রায় ধরেন আপনার 262 বার বা 260 বার মতো টয়লেট হয়। হুম হুম। তো স্যারের সাজেশন মোতাবেক আমি আগানোর পরে মোটামুটি আলহামদুলিল্লাহ একটা জায়গায় পৌঁছাইলাম। সেটা হচ্ছে আধা ঘন্টা পর পর হচ্ছে টয়লেট, এবং পাশাপাশি পেট ব্যথাও কম ছিল এবং পায়খানা শুরুনিও ছিল না। কিন্তু হঠাৎ করে আবার দেখা দেয়। এরপরে আমি সরিনাম সিএম দিলাম, সিএম দেওয়ার পর আবার জায়গায় আসছি, আবার ঠিক হয়েছে। পরবর্তীতে আবার দেখা হয়, পরে মানে হাইড্রো সিএমও দেওয়া হয়েছে, আরো বেড়ে গেছে। পরে স্যারের সাজেশন মোতাবেক আমি ওনাকে কার্বোভেজে গিয়েছি, কার্বোভেজ থেকে ফিরে এসে এখন হাইড্রো 15 চলছে। কিন্তু হাইড্রো 15তে বেশ কিছুদিন ভালো ছিল, এখন আবার আগের জায়গায় চলে আসছে। কি করা যায় 18। স্যার? 18। 18 দেবো? হুম, 18। জি স্যার, এটা জানার জন্য। মসিমুদ্দিন, জি স্যার। আপনার ইউসুফ সাহেব কি জয়েন করতে পেরেছে? ইউসুফ সাহেবের স্যার মোবাইলে সমস্যা, উনি জয়েন করতে পারে না। ওনাকে অনেক চেষ্টা করছি কিন্তু ওনার ওই মোবাইলে প্রবলেমের কারণে আমিও নিজে দেখছি হয় না। আচ্ছা, ঠিক আছে, ওকে। হুম। জি স্যার। আবু বকর সিদ্দিক ভাই। আবু বকর সিদ্দিক ভাই, বলেন। স্যার, আর একটা হ্যাঁ, কথা ছিল। বলেন। একটা রুগী আর কি 50 বছর বয়স। ওনার 8-10 দিন আগে হঠাৎ করে হাত পা মানে রক টানে, তারপরে শরীরে কোনো জোর পায় না, শক্তি পায় না, একদম বিছানাতে পড়া এরকম অবস্থা হয়ে গেছিল। পরে ডাক্তার দেখাইলাম, তারপরে কিছু টেস্ট করা হয়েছে। তো টেস্টে রিপোর্ট আসলো যে ডায়াবেটিক্স 8.3 আছে, আগে ছিল না, এখন ধরা পড়ছে। তো এখন হচ্ছে রুগীর মেইন সমস্যা, রাতে ঘুম হয় না প্রায় 2 মাস যাবত। রাতের বেলা একটু ঘুমাইতে পারে না। ফজরের আজানের সময় ঘুমায় আর কি, তখন একটু ঘুমায়, আবার সকালে ঘুম ভাঙা যায় খুব তাড়াতাড়ি। আর হয় না, আর হচ্ছে শরীরে রক টানে, বিছানা থেকে উঠতে পারে না, শরীর অনেক দুর্বল। এখন আমি সিএম প্রথম দিয়েছিলাম, একদিন দেওয়ার পরে একদিন ঘুম হয়েছে। এখন প্রতিদিনই এক ইয়ে করে দিতেছে, কিন্তু ঘুম আর হয় না। এখন রুগী বলতেছে যে যদি আমার ঘুম হইতো তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো, বা আমি মনে হয় সুস্থ হয়ে যেতাম। এখন কি দেওয়া যাইতে পারে? সিএমএ আর কাজ হইতেছে না। সিএম, পেয়ারের সিএম ছিল। জি স্যার, প্রথম ওই যে হাইড্রো সিএম দিয়ে শুরু করতে হয় না যে কোনো ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সরিনাম তো এক ডোজ দিয়ে, সরিনাম একটা ডোজ জি, দিতে হবে। ঠিক আছে। সরিনাম সিএমএ এক ডোজ দিব। সরিনাম সিএম তারপরে স্যার কি করব এক ডোজ খাওয়ানোর পরে? এক ডোজ খাওয়ানোর পরে আবার হাইড্রোতে আসতে হবে, হ্যাঁ। তারপরে আবার হাইড্রো সিএম স্যার প্রতিদিন কি দিব? আপাতত সরিনাম সিএম দিয়ে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, একটা রাত দেখতে হবে যে সরিনাম সিএম জি দেওয়ার পরে কি অবস্থা হচ্ছে। জি। তারপরে দরকার হলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিতে হবে, হ্যাঁ। সরিনামে মানে ঘুম হওয়ার সম্ভাবনা আছে, হয়তো সিএম দিব না। হ্যাঁ হ্যাঁ। স্যার হাইড্রোসিএম কি একদিনই দিব নাকি ঘুম না হলে আবার 3 দিন খাওয়াবো এরকম করে? সরিনাম সরিনাম সিএম খাওয়ার পরে কি রেজাল্ট হয় সেটা জি। নিয়ে আমার সাথে ডিসকাস করতে হবে, তারপরে আমি বলে দেবো, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা, ওকে। স্যার, হ্যাঁ, তনু। হাইড্রোসিলের ক্ষেত্রে আমরা কত থেকে শুরু করবো স্যার? ওই 36 বাচ্চাদের 38। 36 পাঁচ 38। 5-6 বছরের বাচ্চার ক্ষেত্রেও? 5-6 বছরের বাচ্চার ক্ষেত্রেও হাইড্রোসিল একটা খুব এই ক্ষেত্রে কঠিন, স্যার খুব জটিল একটা হাইড্রোসিলের ক্ষেত্রে প্রবলেম। আনুমানিক এই আনুমানিক এমনি সময় কেমন লাগে স্যার এগুলোর ক্ষেত্রে? আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম সময় লাগে, তো কার কিভাবে কখন কি রিসিভ করবে সেটা বলা মুশকিল। মানে আনুমানিক, আমি যেহেতু রোগী হ্যান্ডেল করতে গেলে আমাকে তো একটু আশ্বাস দিতে হবে যে একটা নির্দিষ্ট সময়ের আনুমানিক মিনিমাম তাও।
ওই তো সেই ক্ষেত্রে আমি কেমন বলতে পারি? ওই মাসখানিকের মধ্যে রেজাল্ট তো পাওয়া উচিত। আচ্ছা, হুম। তার মানে আমি ওই 4-5 মাস এরকম আনুমানিক একটা বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো ওই তার মানে 28-30 থেকে শুরু করব। হ্যাঁ। আচ্ছা, রিপিট ডোজ দিব স্যার? প্রতিদিন রিপিট দেওয়া লাগবে একবার করে প্রতিদিনই দেওয়া লাগবে। এরকম? আচ্ছা স্যার। 3-4 দিন পর পর আপডেট নিতে হবে। আচ্ছা হুম। স্যার, জি। একটা বাচ্চা আমার কাছে প্রায় 2 মাসের বাচ্চাটা নিয়ে আসছিল। আর তার মাথার 3টা পা, মানে সামনের অংশ ডেবে গেছে, পিছনে আর এক অংশ ডেবে গেছে। মানে মানে বুঝতে পেরেছি। জন্মের সময়, মানে নর্মালি ডেলিভারি ক্ষেত্রে চাপ লাগছে, তারপর থেকে আর কান্নাকাটি করে নাই, অনেক সমস্যা। তারপরে সরকারি মেডিকেলে নিয়ে যাওয়ার পরে পরীক্ষা করে দেখছে, তার সিটি স্ক্যান করে দেখছে তার মস্তকের মানে 3 ভাগের 1 ভাগ আছে। হুম। তো আমার কাছে থেকে প্রায় 3 মাস হলো প্রায় ওষুধ খাচ্ছে। 3 মাসে তার ঘাড় সোজা হতো না, ঘাড় সোজা হয়েছে, পিছনের অংশ যে ডেবে গেছিল ওটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। হুম। আগে খুবই কান্না করতো, কান্না করে না, স্বাভাবিক হয়। আমি সিএম থেকে সরিনাম, তারপরে আবার হাইড্রো থেকে শুরু করে আবার সরিনামে আসছি। এতে তার এই সমস্যা কিন্তু আহ, গত 7 দিনের ভিতরে উনি আবার সিটি স্ক্যান করছে। করার পরে দেখছি যে 3 ভাগের 1 ভাগই আছে এখনো মস্তকটা। এখন কি, এই ক্ষেত্রে তো অনেক সময় ন্যাট্রাম সাল্ট অথবা আর্নিকাও লাগে, কিন্তু আমরা তো এগুলো প্রয়োগ করি না। আমরা যে ওষুধগুলো ব্যবহার করতেছি এর ভিতরে কি ওই মস্তকটা কি স্বাভাবিক হবে? দেখা যাক কি হয়। তবে যদি ও জন্মাই ওইভাবে, তাহলে তো আর স্বাভাবিক করার সুযোগ নেই। ও স্যার, আমরা কি মাঝখানে আসলে অন্য ওষুধ দেওয়ার পরে কথা বলাটা তো এখানে ঠিক না? তারপরে যদি নেট্রাম সাল বা আর্নিকে একটা ডোজ দিয়া আবার যদি এই সাইকেলে আসা যায়, কোনো সমস্যা হবে স্যার? আর্নিকা দিলে কি হবে? আহ এটা আর্নিকে অথবা নেট্রাম সাল যে মাথায় আঘাত পাওয়ার ফলে যদি শহীদুল, কোনো সমস্যা দেখা দেয় এই ধরনের। আর্নিকা দিলে শুধুমাত্র তোমার মনের সান্ত্বনা হবে, আর কিছু হবে না। আর্নিকা ন্যাট্রাম সালফ যাই দাও না কেন, সেটা তোমার মনের সান্ত্বনা হবে যে আমি এটা করেছি, এটা ম্যাথমেটিকে আমি পড়েছি, আমি এটা করেছি, বাস বাস, আমি চলছি। কিন্তু তোমার আহ, আহ, যে যে জায়গায় তুমি আজকে রুগীকে আনতে পেরেছো, আর্নিকা ন্যাট্রাম সালফ দিয়ে রুগীকে এই জায়গায় আনা সম্ভব ছিল না। তুমি যেভাবে এগোচ্ছ, আমি মনে করি এভাবে এগিয়ে যাও। আহ, আগে তোমার দৌড়ানোটা শেষ হোক, তারপরেরটা পরে ভাবা যাবে। রোগীর পার্টির কথা শুনে মনে হয় যে আরো দ্রুত যদি সমাধান দেওয়া যেত। এগুলো এগুলো দ্রুত সমাধান হওয়ার না। অ্যালোপ্যাথিতে এর কোনো ট্রিটমেন্ট নেই, তুমি তো তাও ট্রিটমেন্ট দিয়ে একটা জায়গায় দাঁড় করাতে পারছো, ইনশাআল্লাহ। তাই না? স্যার, জি স্যার, এরকম তো ওরা ডাক্তার বলে দিচ্ছে যে না, কিচ্ছু এটা ট্রিটমেন্ট নেই, বাচ্চাটা আসলে কিচ্ছু abnormally হবে। ট্রিটমেন্ট নেই, কিচ্ছু ট্রিটমেন্ট নেই, কিচ্ছু করার নেই। কান্নাও বন্ধ করতে পারবে না ওরা। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ খাওয়াইতে হবে। আর অবশ্যই কিছু হলেও খুশি আছে। এখন আস্তে আস্তে এগোতে হবে, এই পেশেন্টগুলো খুব স্লো ইমপ্রুভমেন্ট হয়, এবং এদেরকে যদি তাড়াহুড়ো করা হয় তাহলে এদের কিন্তু সাধারণ মানুষের মতো বা সাধারণ বাচ্চাদের মতো ভাইটাল ফোর্স অতটা স্ট্রং এনাফ থাকে না। এই জন্য খুব স্লো, খুব বুঝে শুনে ধীরে ধীরে এগোতে হয়। হ্যাঁ, ঠিক আছে শহীদুল। শহীদুল, হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? সালামালাইকুম ভাই। আসসালাম, আবু বকর সিদ্দিক ভাই বলেন। একটা হলো জন্মগত প্রতিবন্ধী রোগী, তো বয়স 5-6 বছর। হুম। তো হাইড্রো দেওয়ার পরে সিএম থেকে শুরু করেছি।
হ্যাঁ। অবস্থা অনেক ভালো আর কি। এখন হাইড্রো 28 চলছে। হুম। তো 1 মাস থেকে রোগীর একটু ঘুম কমে গেছে। আচ্ছা, সরিনাম এক ডোজ দিয়ে দিয়েছেন? না, সরিনাম দিইনি। সরিনাম এক ডোজ দিয়ে দেন। এরকম যখন সরিনামে ছোটখাটো কোনো ডিস্টার্ব হবে রোগী জি, চিকিৎসার ক্ষেত্রে, তখন এক ডোজ সরিনাম দিয়ে দেবেন। সরিনাম দিয়ে কি আবার হাইড্রো দিয়ে আসবো? জি, আবার হাইড্রোতে আসবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। জি। স্যার, হ্যাঁ তনু। এই প্রতি মাসে মাসে জ্বর আসা, এই ক্ষেত্রে এটা কি মানে কিসের লক্ষণ স্যার, বলা যায়? পিআরএস দেওয়া হয়েছে? পিআরএস দেওয়া হয়েছিল স্যার, এর আগে যখন জ্বর হয়েছিল চলে গেছে। কিন্তু তারপরে ওই রিপিট মাসের যে জ্বর, প্রত্যেক মাসে, বাচ্চার বয়স 1 বছর হয়নি এখনো, কিন্তু এই 4-5 মাস যাবত প্রত্যেক মাসে জ্বর আসে স্যার, আচ্ছা 1 মাস পর পর। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে আমাদের এটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে, দেখতে হবে কতদূর কি অবস্থা। হ্যাঁ। আচ্ছা, এমনি ভয়ের তো কিছু নাই? না না, ভয় কিছু নেই। আচ্ছা, হুম। এই যে বাচ্চাদের ক্ষেত্রে মানে কি পরিমাণ দিব স্যার ওষুধটা? 6 মাস পর্যন্ত 1 ফোঁটা। হ্যাঁ। ঠিক আছে। আর 11 মাস আর কি বাচ্চার বয়স? ওই 2 ফোঁটা। আচ্ছা, হুম। ঠিক আছে স্যার। আর বেশি জ্বরের সময় তো রিপিট করা যাবে স্যার? যাবে। আচ্ছা। হুম। আচ্ছা। সুভাষ দা, সুভাষ চন্দ্র। হ্যাঁ। হ্যাঁ ভাই, আদাব হ্যাঁ ভাই। ভাই এক রোগীর মানে প্রচন্ড মাথা ব্যথা, মাথা ব্যথা কোনোভাবে কমাতে পারছি না। হাইড্রো করলাম, তারপরে সরিনাম করে কারো হয়ে গেছি, থোজা গেছি, টিটি করছি, কিন্তু কোনোভাবে কমছে না ভাই। প্রেশার আছে, আর হচ্ছে আপনার ডায়াবেটিস আছে। প্রেশার কত এটা আছে? একটা কোশ্চেন। প্রেশার ভাই 180/90। আচ্ছা, থুজা দিয়েছেন? হ্যাঁ ভাই, থোজাও দিয়েছি। সিবিলিটিক? সিবিলিটিক দেওয়া হয়নি ভাই। সিবিলিটিক করেন। সিবিলিটিক কে ভাই আপনার সিএম এ যাবো না টু হ্যাঁ, হান্ড্রেড সেম সেম দেন। আর আরেকটা ভাই, এখন যে ফুরাগুলো হচ্ছে, ফুরাতে আপনার হাইড্রো সিএম, তারপরে 15, 26 এভাবে যাচ্ছে, কিন্তু একটা ভালো হয়ে আবার নতুন করে হচ্ছে। আর ফুরাগুলো কি যতগুলো হতে থাকবে না? যতগুলো যতগুলো থাকবে ততগুলো বের হবে, কিছু করার নেই। আপনি শুধু ওষুধ দিয়ে যাবেন, ফোড়া বের হবে, ফাটবে, শুকাবে, ব্যাস ক্লিয়ার। জি ভাই, ওকে ভাই। হুম। আচ্ছা, আজকে আমাদের কি নিয়ে আলোচনা করার কথা ছিল, কেউ বলতে পারবেন? আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। আমারে 1 মিনিট কি সময় দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ। স্যার, আমার ওই বাগিনাটার ব্যাপার আমার ছোট বোন অনেকদিন ধরে অনুরোধ করছিল যে আপনার স্যারকে যদি আমার ছেলেটাকে দেখাইতেন দেখাইতেন। তো একটু মানে ভিডিও কলে দেখার জন্য বারবার অনুরোধ করতেছে, যদি একটু 1টা মিনিট দেখেন আর কি। আচ্ছা, ঠিক আছে। দেখাচ্ছি। ব্যাক ক্যামেরা তুমি স্যার, এই যে হুম হুম। এভাবে মানে হালকা পাতলা এভাবে থাকে, এবং এই পা গুলো এভাবে থাকে, অথবা লম্বা করতে পারে, সমস্যা না, পা গুলো কিন্তু পুরা পারে না। পা গুলো এই সাইড গুলো শক্ত হয়ে গেছে, মানে অনেকটা শক্ত। হুম। এরপরে এগুলো শক্ত, রগগুলো টাইট। আর পাশাপাশি এমনি হালকা পাতলা সামান্য বুবু মা বাপকে ডাকতে পারে, আর চিল্লাফিল্লা করে। কিন্তু আমাদের কথা বুঝে স্যার, কথা যা বলে টুকটাক বুঝে, ডাক দিলে শুনে। এই বয়স চলে বর্তমানে 8 বছর হয়ে গেছে স্যার। প্রতিবন্ধী বাচ্চা, আচ্ছা 8 আচ্ছা। বছর বয়স। আর ওদের ওদের বংশের মধ্যে প্রবলেমটা আছে, এরকম প্রতিবন্ধী রোগী ছিল ক্রিকেট বাচ্চাগুলো। আচ্ছা, ওষুধ কি চলছিল? তো ও এমন
জি। ঔষধ কি চলছিল ঔষধ? ঔষধ বলতে স্যার ওকে আমি ট্রিটমেন্ট তেমন দিই নাই, কারণ ওকে ওই একবার বহুত আগে আমি ওর প্রবলেমের কারণে, যেহেতু যে সময় আমি রিয়েল আসিনি, তখন আমি ওকে হাইড্রেস 6 দিয়েছিলাম যে কোনো একটা কারণে। কিন্তু দেখা গেছে ওর ওই অতীতের যেসব খিঁচুনি ছিল, ঝাঁকি ছিল, ওগুলো সবগুলো ফিরে আসছে। তখন আর সামনে আগাইতে পারিনি। এখন যেহেতু মানে স্যারের সংস্পর্শে আসছি, এখন স্যারের পরামর্শ চাইতেছি আর কি, কিভাবে কি শুরু করা যায়। শুরু করেন, শুরু করেন। সূর্য করবো স্যার, ওকে হাইড্রোসিয়াম দিলে তো ভয় করে, আর ওর আর পাশাপাশি এখন গায়ে এই ছাই বিছি ছোট ছোট বিছি উঠছে অনেকগুলো, মাথায়ও আছে। তাহলে আবার কাপিং ছোটাকে করে পড়া কাপিং উঠছে। করে দিতে হবে 15টা, মিনিমাম 15টা কাপিং করে দেবেন। হাইড্রোসিয়াম দিব না স্যার, সিএম দিলে আবার ওই অতীতের জাকি গুলো আর খিচুনি গুলো টেন দেখা দেয় কিনা টেন ভয় এম করে তো। দিবেন, 10 এম দিবেন। 10 দিব না। জি। আচ্ছা স্যার, এটা হুম। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসুন। শহীদুল, শহীদুল কিছু বলবে? স্যার আমার অটো অন হয়ে আছে, এই জন্য বুঝতে পারিনি। আচ্ছা। আ- আমাদের আজকে কি নিয়ে আলোচনা করার কথা ছিল, কেউ বলতে পারবে? জি স্যার, পিআরএস নিয়ে স্যার কথা বলতে চাইছিলেন আপনি? পিআরএস নিয়ে পিআরএস। কথা বলতে চাইছিলাম। আমরা সবাই মিলে এই আলোচনায় অংশগ্রহণ করব, সেটা বলেছিলাম কিনা? জি জি জি। জি হ্যাঁ। স্যার। আচ্ছা, তাহলে প্রথমে পিআরএস নিয়ে কে কথা বলতে চায়? আমরা প্রত্যেকেই কথা বলার চেষ্টা করব, তাহলে আমাদের স্কিলটা ডেভেলপ হবে। আপনি একা একা শুধু শুনবেন, সেইটা আর বলা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, ওমর ফারুক। জি স্যার, আমি বলবো স্যার। হ্যাঁ। জি, ধন্যবাদ স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। গত সপ্তাহে স্যার বলছিলেন আমাদের সকলকে পিআরএস নিয়ে একটু আলোচনা করার জন্য। পিআরএস পোস্ট রেবিস সিন্ড্রোমের প্রধান যে ঔষধ হাইড্রোপোভিনাম, এর সমনাম হলো লাইসিম। পিআরএস আমাদের সুরারও আরো আগে তার উৎপত্তি হয়ে আছে রোগের ক্ষেত্রে। আমাদের শ্যামল কুমার স্যার যে আপডেট তৈরি করে দিচ্ছেন, তা অতীত ইতিহাসে আমরা ওনার যে আপডেটের মতো এরকম সুবর্ণ সুযোগ বা অল্প 8টা 10টা মেডিসিন দিয়ে চিকিৎসার ক্ষেত্রে যে একটা নব সূচনা তৈরি করেছেন, খুবই এটা আমাদের জন্য একটা কল্যাণকর। আমরা শ্যামল স্যারকে ধন্যবাদ জানাই। আহ, তিনি আমাদের এই পোস্ট রেবিস সিন্ড্রোমের হাইড্রোমিনিয়াম দিয়ে আমাদের অনেক রোগী অতি দ্রুত গতিতে আমরা নতুন যারা আছি হ্যান্ডেল করতে সক্ষম হতে পারতেছি, আল্লাহ চাইতো। তো এখানে স্যারের যে আলোচনা হরিবল পিআরএস এর এখানে আর দুইটা বিষয় রয়ে গেছেন। একটি হলো হরিবল, অতি ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর তাকে দেখা দেই। আবার অনেক ভালো, সেটাও দেখা দেয়। যখন কোনো সন্তান বা লোক সে অনেক ভালো পজিশনে থাকে, ভালো লোক হিসেবে পরিবারের সবাই বলে সে অনেক ভালো। শিশুদের ক্ষেত্রে এমনও দেখা যাচ্ছে কোনো শিশু জন্মের পরে এত ভালো যে সে মানে প্রস্রাব নিয়ে তার বিছানাতে থাকে, তারপরে সে কান্নাকাটি করে না। তার পেটে অনেক খিদা লাগছে, তারপরেও সে কান্নাকাটি করে না। আবার এমনও কিছু আহ, সন্তান শিশু দেখা যায় যারা কান্না শুরু করলেও খুব ভয়ানক কান্না শুরু করে। তার চোখ বের হয়ে যায়, চেহারা লাল টাল হয়ে যাচ্ছে, এই অতি ভয়ঙ্কর রূপ ধারণ করে। এবং এমনও সন্তান দেখা যাচ্ছে যে জন্ম হওয়ার পরে সে আইসিইউ তে ভর্তি হতে যাচ্ছে বা হসপিটালে ভর্তি হতে যাচ্ছে। ভয়ঙ্কর যে বিষয়গুলো আছে তার মধ্যে পাওয়া যায়, এবং ভালো জিনিসটাও পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের এই পিআরএস হাইড্রোমিনাম দিয়ে চিকিৎসা করলে অনেকটাই উপকারে চলে আসে। এবং এই হাইড্রোমিনাম আমাদের আরো অনেকগুলো, যেমন প্রতিবন্ধী ক্ষেত্রে বা আরো যারা অটিজম আছেন এবং হলো
আহ, যে সকল আহ, ব্যক্তিগণ মানে জলাতঙ্ক রোগ আছে, সেখানেও আমাদের হাইড্রোপোনিনাম অনেক কাজ করে যাচ্ছে। এবং যদিও অনেকে পাগলা কুকুর থেকেই এই মেডিসিনটা তৈরি হয়ে হয়ে আসছে, সেখানে যদিও কোনো কুকুরের সংস্পর্শ না থাকে, যেহেতু আমাদের পূর্বপুরুষ বা আদি পুরুষগণ তারা আদি গুহাবাসী ছিল, গুহা মানে শিকার, পশু পাখি শিকার করত, সেখানে আমাদের যে একটা সম্পর্ক, পশুদের সাথে একটা সম্পর্ক ছিল, তারা পশু পাখি শিকার করে খাইতেন। এবং এমন হতে পারে যে কুকুরগুলো তাদেরকে কোনো না কোনো ব্যক্তিকে কামড় দিয়েছে বা সংস্পর্শে থাকার কারণে ওই আদি সূত্র, যে এটার ভাইরাস আমাদের পূর্ববর্তী গণের সাথে থাকার কারণে পর্যায়ক্রমে আমাদের প্রজন্ম পর্যন্ত এই এই ভাইরাসগুলো চলে আসার কারণে যে রোগগুলো আমাদের মাঝে তৈরি হয়ে আসেন, সেই রোগটা প্রাথমিক পর্যায়ে শুরু হইলেও ভয়ঙ্কর আকার ধারণ করে। এই ভয়ঙ্কর আকার ধারণ করলেই এই হাইড্রোপোনিনাম তার অন্যতম একটি লক্ষণ হিসাবে পরিগণিত হয়। আমি এখানেই আমার যতটুকু বুঝতে পেরেছি সেখানে আলোচনা রাখলাম। স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে আর কে বলবে হাইড্রোপোনিনাম নিয়ে? পেয়ারেস নিয়ে আর কেউ কথা বলবে? পেয়ারেস নিয়ে আর কারো কিছু বলার আছে কিনা? আচ্ছা, যেহেতু কেউ কথা বলছে না, তাহলে পেয়ারেসের কিছু কথা আজকে আমরা বলি। পিআরএস হচ্ছে আমাদের যে ছটি চক্র রয়েছে, 6 সাইকেল রয়েছে, 6 সাইকেলের প্রথম সাইকেল হচ্ছে পিআরএস বা পোস্ট রেবিস সিন্ড্রোম। পোস্ট রেবিস সিন্ড্রোম এইটা কেন প্রথমেই আসলো, এবং কেনই বা আমরা এটাকে এত বেশি প্রায়োরিটি দিচ্ছি, এবং কেনই বা মানুষের মধ্যে পিআরএস প্রয়োগ করার পর এত বেশি রেসপন্স করছে, এবং আহ, অনেক রুগী একবার পিআরএস দেওয়াতেই সুস্থ হয়ে যাচ্ছে। এর পেছনে আসলে মূল কারণটা কি? তো আমরা যেটা দেখেছি পিআরএস নিয়ে কাজ করতে গিয়ে, পিআরএস হচ্ছে সেই সমস্ত জায়গায় বা সেই সমস্ত মানুষের মধ্যে বেশি পাওয়া যায় যাদের মধ্যে আহ, একটু আমরা লক্ষ্য করি যে পিআরএস কিভাবে আমাদের শরীরে আসলো। ওমর ফারুক সাহেব বলেছেন যে আমাদের পূর্বপুরুষরা গুহাবাসী ছিলেন, সেখান থেকে আমাদের মধ্যে পিআরএস প্রিডমিনেন্ট হয়েছে। যদি এখনকার কথা বলি, তাহলে উম, আমরা দেখতে পাবো যে আমাদের গ্রামে কুকুর, মুরগি, বিড়াল, হাঁস, গরু, ছাগল সবাই একসাথে চলাফেরা করছে, অবাধ বিচরণ করছে, সবাই একসাথে খানা দানা খাচ্ছে। এবং এ আহ, এর মাধ্যমে যে লালার আদান প্রদান হচ্ছে, এবং সেই লালার আদান প্রদানের মাধ্যমে গরু, ছাগল, হাঁস, মুরগির মধ্যে পিআরএস এর যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা ঢুকে যাচ্ছে। সেখান থেকে ওদের মাংসগুলো আমরা যদি খাচ্ছি, বা ওদের সাথে আমাদেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে, সেই মাধ্যম দিয়েও কিন্তু আমাদের মাঝে এই পিআরএস ছড়িয়ে যাচ্ছে। এরপরে ইদানিং কিন্তু আমাদের সমাজের যারা উচ্চবিত্ত মানুষ, মধ্যবিত্তদের কথা বাদই দিলাম, যারা উচ্চবিত্ত মানুষ তারা কিন্তু অনেক দামি দামি কুকুর পালন করে, এবং সেই সমস্ত আধুনিক কুকুরদেরও কিন্তু পিআরএস রয়েছে, বা সেই র্যাবিস যে ভাইরাস তারা কিন্তু বহন করে। এবং সেখান থেকেও কিন্তু অবাধ মেলামেশার কারণে সেখানেও কিন্তু মানুষ পিআরএস এর দ্বারা আক্রান্ত হচ্ছে। তো
এইভাবে কিন্তু আমাদের মাঝে পেয়ারেস বংশ পরম্পরায় বয়ে চলে আসছে এবং আমরা আহ ইচ্ছা করলেই এটাকে কিন্তু দূরে সরাতে পারছি না বা পারবো না। এরপরে আমাদের পূর্বপুরুষ বা আদিপুরুষ তো রয়েছেই, যে যারা গুহাবাসী ছিলেন এবং যাদের স্বাস্থ্য জ্ঞান অত বেশি ছিল না, যে কিভাবে চললে তাদের সাথে তাদের যে কুকুরের মাঝখান দিয়ে তাদের ভিতরে কোনো রোগ জীবাণু আসতে পারে সেটা তাদের ধারণার বাইরে ছিল। কারণ ততদিন এই ধরনের উন্নতি বা এই ধরনের জীবাণু দেখার মতো ক্ষমতা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। তো এখন আমরা পিআরএস এর আদি ঘটনা যেটা জানলাম সেটা হচ্ছে সংক্ষেপে একটুখানি আমি ব্রিফ করে যাই, যে পিআরএস আমাদের মধ্যে ছিল, আছে এবং থাকবে। পিআরএস কে কোনোভাবেই আমরা কিন্তু আমাদের শরীর থেকে বের করে দিতে পারবো না। আমরা শুধু এতটুকু করতে পারি, ডমিনেন্ট পিআরএস কে রিসেসিভ পিআরএস এ পরিণত করতে পারি। এরপরে পিআরএস এর যদি আমরা পিআরএস এর লক্ষণ নিয়ে কথা বলি, প্যাথোলজিক্যাল লক্ষণ নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো যে পিআরএস দুই ধরনের হয়ে থাকে, পজিটিভ পিআরএস এবং নেগেটিভ পিআরএস। পজিটিভ পিআরএস কেমন? তাদের আহ, এত সুন্দর লাইফ এবং এত সুন্দর জ্ঞান শক্তি, এত সুন্দর চলাফেরা, এত সুন্দর ভাবে মানুষের সাথে মেশা, সবকিছুই সুন্দর, যাকে নিয়ে কোনো কমপ্লেন নেই, যাকে নিয়ে কোনো অভিযোগ নেই, যাকে কোনো বিষয়ে কোনো তাগিদ করা লাগে না, যার জন্য আহ, তার পিতামাতা সুনাম আহ, সুনামের অধিকারী হয়, তার পিতামাতা তার কাছ থেকে কোনো দুঃখ কষ্ট বা মানুষের কাছ থেকে কোনো কথা শোনে না। একটা দিক গেল। আরেকটা দিক হচ্ছে যখন আমরা পিআরএস দেখব, তখন দেখব যে পিআরএস এর এই সমস্ত মানুষগুলো কিন্তু আহ, একটা বড় ধরনের সমস্যা তৈরি করে ফেলে। কেমন বড় ধরনের সমস্যা তৈরি করে ফেলে? একদম বাচ্চা অবস্থায় এরা খুব বেশি কান্নাকাটি করে না, খুব নিতান্তই যদি আর সহ্য করতে পারছে না এমন পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত কান্নাকাটি করে না। তারা প্রস্রাব করলেও কাঁদে না, তারা পায়খানা করলে কাঁদে না, ক্ষুধা পেলে কাঁদে না। কিন্তু তাদের কোনো সমস্যা কিন্তু নাই। হ্যাঁ, ছোটখাটো শব্দ করে, মা বুঝতে পারলো না পারলে তারা কিন্তু কান্নাকাটি করে না। এবং যখন ক্ষুধা চরম পর্যায়ে চলে যায়, তখন কিন্তু তারা হয়তো কান্না করলো, হালকা কান্না করলো বা কান্না না করে তাদের কিন্তু প্রচন্ড কষ্ট, তাদের মুখ দেখলে বোঝা যায় যে তার প্রচন্ড কষ্ট হচ্ছে। এমন বাচ্চার কথা আমরা প্রায় শুনতে পাবো বা আমরা শুনতে পাচ্ছি। আমাদের চেম্বারে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। আমরা যদি শোনার চেষ্টা করি যে বাচ্চা ছোটবেলায় কাঁদতো কিনা, না আমার বাচ্চা যখন হয়েছিল তখন বাসার বাড়ির লোকজন আমাকে বলতো যে তোমার বাড়িতে বাচ্চা আছে, সেটা তো বোঝা যায় না। এই ধরনের কথাবার্তা কিন্তু আমাকে পাশের বাড়ির লোকজনেরা বলতো। তো এই বাচ্চাগুলো হচ্ছে পজিটিভ পিআরএস এর বাচ্চা। এরা কিন্তু কখনোই বাড়ির লোককে কষ্ট দেয় না, পাশের লোককে বুঝতে দেয় না। তার নিজের কষ্ট হলেও, বাচ্চার জ্বর এসেছে, প্রচন্ড জ্বর, আপনি বা দেখে মুখ দেখে মনে হলো যে না বাচ্চা বোধহয় অসুস্থ, তখন গায়ে হাত দিয়ে দেখেন যে প্রচন্ড তাপ, তাপে গা পুড়ে যাচ্ছে। ও চুপচাপ শুয়ে আছে, এমনিতেই চুপচাপ থাকে, বেশি দুষ্টামি লাফালাফি ঝাপাঝাপি করে না, তারপরেও আরো বেশি চুপচাপ হয়ে আছে। আহ, সবাই যখন বলছে যে আসলে আহ, কি হলো, বাচ্চা এত ঠান্ডা হয়ে গেল, একদমই গায়ে হাত দিয়ে দেখা গেল তার প্রচন্ড জ্বর, কিছু বলছে না, এইসব বাচ্চাগুলো কিন্তু পিআরএস এর বাচ্চা। পেয়ারেস এর বাচ্চাগুলো আহ, খুব সুন্দরভাবে ধীরে ধীরে বড় হতে থাকে এবং কখনো কারো কাছে বকা খায় না। পেয়ারেস এর পজিটিভ বাচ্চাগুলো বা পজিটিভ মানুষগুলো কারো কাছে বকা খায় না, তাদের কোনো কাজ বলতে হয় না। যেমন এই বাচ্চা যখন বড় হয়ে স্কুলে যেতে থাকে, তার হোমওয়ার্কের কথা বলতে হয় না, তার পড়তে বসার কথা বলতে হয় না, তার স্কুলে যাওয়ার কথা বলতে হয় না।
কোনো বিষয়ই তাকে তাগিদ দেওয়া লাগে না, সে সবকিছু রেডি করে ফেলে এবং সুন্দর মতো সব কিছু গুছ গাছ করে নিয়ে সে কিন্তু স্কুলের দিকে যে যেতে থাকে। এবং আহ, এমন কথা শোনা যায় যে বাচ্চা তার বাবাকে বা মাকে তাগিদ করছে যে আমাকে স্কুলে নিয়ে চলো, আমি স্কুলে যাব, হ্যাঁ আমার এখন পড়তে হবে। এমনও খবর পাওয়া যায় কিছু কিছু বাচ্চার গার্জিয়ানদের কাছ থেকে যে তার বাচ্চা আহ প্রচন্ড অসুস্থ, 102-3 জ্বর, জ্বরের মধ্যেও সে কি করছে, পড়াশোনা করছে, কারণ তার পরীক্ষা আছে সামনে, বা সে যদি পড়াশোনা না করে তাহলে সে ক্লাস পিছিয়ে যাবে, তার রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। আহ আহ, তার স্কুল টিচারের কাছে বা শ্রেণী শিক্ষকের কাছে সে ভেরি গুড পাবে না, এক্সিলেন্ট পাবে না, গুড পাবে না, এই ধরনের কোনো কিছুই সে কিন্তু মেনে নিতে পারে না। শত কষ্টের মধ্যেও সে চেষ্টা করে তার সেই সুনাম রক্ষা করার জন্য। যদি একটু বুঝদার বাচ্চা হয়, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি এত কষ্টের মধ্যেও কেন পড়ছো, তার ওই যে ভালো লাগা, যে তাকে সবাই ভালো বলবে, ভালো লাগছে, তার পড়াশোনাটা করতে হবে, আহ, এই সমস্ত কথাবার্তার পিছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য কিন্তু সে দেখাতে পারে না, বা নির্দিষ্ট কোনো স্বার্থ আছে কিনা সেটাও সে বুঝাতে পারে না। তো যাই হোক, আমরা আসি এই এরপরে এর আগে একটা বিপত্তি যেটা ঘটে সেটা হচ্ছে যে এর হরিবলি অ্যাটাচমেন্ট উইথ সামওয়ান, মানে যে কোনো একজন মানুষের সাথে এত বেশি কাঁঠালের আটার মতো বা ফেভিকলের মতো আহ, সম্পর্ক থাকে যে সে তাকে ছাড়া তার লাইফের কোনো কিছু কল্পনা করতে পারে না। তো এরকম একটা পরিস্থিতি যখন আমরা ফেস করি, তখন আমরা দেখতে পাচ্ছি যে ওই বাচ্চার মা অতিষ্ঠ হয়ে যাচ্ছে কোথায়। এটা কিন্তু নেগেটিভ হাইড্রোফোবি নামের পার্ট, নেগেটিভ হাইড্রোফোবি নামের পার্ট, যে সে বাড়ির লোককে কষ্ট দিচ্ছে, তার অসুস্থতা সে একজনের কাছেই আছে, তার মায়ের কাছেই আছে, মার কাছ থেকে কোনো রকম অন্যের কাছে যাচ্ছে না, সে কান্না করছে, সে অস্থিরতা দেখাচ্ছে, সে খুব বেশি অস্থির, সে সারাক্ষণ বকা খাচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সে তার কাজ বা অ্যাক্টিভিটিস থেকে বিন্দু মাত্র পিছপা হচ্ছে না। এবং যার সাথে খুব বেশি ডিপ অ্যাটাচমেন্ট রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে, তাকে ছাড়া তার লাইফের একটা মুহূর্তও সে কম কল্পনা করতে পারে না। এমনও দেখা গেছে, শোনা গেছে যে বাথরুমে নিতে হচ্ছে, ছোটবেলায় যখন একদম ছোট ছিল, যখন বাচ্চা কিছু বুঝতো না, তখন বাথরুমে নিতে হতো, বাইরে রাখলে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়তো, বা কাঁদতে কাঁদতে সেই কি বলে দম ফেলতে পারতো না, এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যেত। তো এই অবস্থায় যখন বাচ্চা আর একটু বড় হলো, তখন কিন্তু আর তার মা বা তার বাবা, সেই যার সাথে তার ডিপ অ্যাটাচমেন্ট রয়েছে, সে কিন্তু আর তার বাথরুমের ভিতরে নিতে পারছে না, বাথরুমের বাইরে রেখেই বাথরুমে ঢুকতে হচ্ছে। তখন তার এই বাচ্চার পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ হচ্ছে। কিভাবে ভয়াবহ হচ্ছে, সে কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না যে আসলে আমরা কি করছিলাম, বা আমি হচ্ছে আমার মায়ের কাছ থেকে এতটুকু দূরে, এই উম, সামান্য 2-5 মিনিট সময় দূরত্ব, সেটা মেনে নিতে পারছে না। সে কিন্তু কান্না করছে প্রচন্ড, কান্নাকাটি করছে, চিৎকার করছে, বাড়ির অন্য কোনো সদস্য তাকে কিন্তু থামাতে পারছে না। পজিটিভ হাইড্রোফোবি নাম ঠিক উল্টো, মা বললো যে তুমি এখানে বসে থাকো, আমি বাথরুম করে আসি, বা আমি একটু বাজারে যাচ্ছি, বা আমি রান্না করতে যাচ্ছি। পজিটিভ হাইড্রোফোবি নামের বাচ্চা কিন্তু একদমই চুপচাপ সুন্দরভাবে যেখানে মা বসিয়ে রাখবে সেখানে বসে আছে। কিন্তু নেগেটিভ হাইড্রোফোবি নামের বাচ্চা সম্পূর্ণ উল্টো, যে আমি বাথরুম করে আছি, না আমি তোমার সাথে যাব, আমি বাজারে যাব, না আমি তোমার সাথে যাব, আমি রান্না করতে যাচ্ছি, না আমি তোমার সাথে যাব। রান্না করতে গেলে অনেক ধরনের দুর্ঘটনা ঘটার ভয় আছে, কিন্তু তাদেরকে বোঝানো যাচ্ছে না কোনোভাবেই, এই ধরনের বাচ্চাদেরকে কিন্তু বোঝানো যাচ্ছে না। যদিও আজকে পেয়ারেসের আলোচনা সম্পূর্ণ শেষ হবে না, যতটুকু শেষ হয় শৈশবকাল পর্যন্ত আমরা ততটুকুই করব। তারপরের আলোচনা